টপিক 4 সমযোজী বন্ধন আর হচ্ছে সংকরায়ন। সমযোজী বন্ধন আর হচ্ছে সংকরায়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো অলরেডি যে এখান থেকে এমসিকিউতে এমসিকিউতে মাস্ট কোশ্চেন থাকে। খুব মনোযোগ সহকারে জিনিসটা পড়তে হবে। শুধুমাত্র এখানে একাডেমিকে না, অ্যাডমিশনেও একটা ভালো সাপোর্ট পাওয়া যাবে এই জায়গাটা থেকে। এই টপিকটা আমরা একদম টপ টু বটম খুব ভালো করে পড়বো আর কি। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখি, সংকরণের উপরে যেহেতু একটা ভিডিও অলরেডি করে রাখছিলাম, তো দ্যাটস ওয়াই এই টপিকটাকে আসলে খুব ডিটেইলস অথবা এখানে যাচ্ছি না, বাট তোমাকে আমি ওই লেকচারটা দেখতে বলবো। ডেসক্রিপশন বক্সের মধ্যে এই সংকরণের উপরে ফুল লেকচারটা আছে কিন্তু, বাট আমি এতটুকু পড়লে তোমার কিন্তু কাভার হয়ে যাবে সবটা কিছু আর কি। বাট ওটা পড়লে তুমি আরও ডিটেলসে জানতে পারবা, যেহেতু ডেডিকেটেডভাবে একটা ভিডিও আলাদা করে দিয়েছিলাম ওটার জন্য আর কি। ঠিক আছে, ওকে। সমযোজী বন্ধন কাকে বলে? এক কথা যদি বলো তাহলে বলো তো একটু, সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন কাকে বলে? এখন এই ব্যাপারটা নিয়ে আমাদের মনে কিছু ধোঁয়াশা আস্তে আস্তে আছে, অনেকগুলো মতবাদও আছে এই জায়গাটায়। সমযোজী বন্ধন কাকে বলতেছে? ধরো তুমি দুইটা যৌগ নিলা, দুটা মৌল নিলা, এ আর বি। এর বাইরের শেরে ইলেকট্রন আছে, এর বাইরের শেরে ইলেকট্রন আছে, তারা ইলেকট্রন শেয়ার করছে। এটা এক, বলতে পারো ইলেকট্রন শেয়ার। ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয়েছে তাকে বলতেছে কি আসলে সমযোজী বন্ধন। আবার ইলেকট্রন শেয়ার না বলে এই জিনিসটাকে এভাবেও বলা যায়, এরা আসলে অরবিটাল শেয়ার করছে। এরা আসলে কি অরবিটালের শেয়ার করছে, শেয়ার করে ওরা বন্ধন তৈরি করছে, অরবিটালের শেয়ারিং। বুঝছো? সো সবচেয়ে বেশি কানেক্টিং যেটা, বেশি কানেক্টিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সেটা কোনটা আসলে অরবিটালের শেয়ারিংটা, এটা। ঠিক আছে? সো দুইটা পরমাণু তাদের সর্ববহিস্থ স্তরের যে অরবিটালের ইলেকট্রনগুলো আছে তারা শেয়ার করে, বা অরবিটালগুলো তারা শেয়ার করতেছে। এখন অরবিটালগুলো কী কী আছে বলো তো? অরবিটালগুলো কী কী আছে? অরবিটালগুলো আছে এস অরবিটাল, তাই না? অরবিটালগুলো কী কী আছে? আছে হচ্ছে এস অরবিটাল, আছে হচ্ছে পি অরবিটাল, পি অরবিটাল, পি অরবিটাল, তারপরে আছে ডি অরবিটাল। তাহলে এস এর সাথে এস শেয়ার করতে পারে, এস এর সাথে পি শেয়ার করতে পারে, পি এর সাথে পি শেয়ার করতে পারে। এস এর সাথে এস যদি শেয়ার করে তখন ওই বন্ধনের নাম হচ্ছে কি? সিগমা বন্ধন, তার নাম বলা হয় সিগমা। এস এর সাথে পি যদি শেয়ার করে ওইটার নামও সিগমা বন্ধন। পি এর সাথে পি যদি শেয়ার করে তখন সেটাকে আসলে কি? পাই বন্ধনও বলে। এটা একটা মাথায় রাখতে হবে ছোট করে, ঠিক আছে? ছোট করে এটা একটু মাথায় রাখতে হবে। রাখলাম মাথায়, সমস্যা নেই, ছোট মানুষ ছোট করে সব কিছু রাখছে। এখন এই যে শেয়ার যে করতেছে এটার মাধ্যমে একটা অরবিটালের চিত্র তৈরি হয়, তো চলো ওটা দেখি কী কী বলতে যাচ্ছে। ধরো এস আর এস, আমরা দুইটা পরমাণু নিছি, একটা হলো এ পরমাণু, একটা হলো বি পরমাণু। এ থেকে আসছে এই অরবিটালটা, এর থেকে আসছে এই অরবিটালটা। এস অরবিটাল দেখতে কেমন? গোলাকার, তাই না? এরকম। তাহলে এই দুইটা যখন একসাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে তখন তারা একটা বন্ধন তৈরি করতেছে, তাই না? সেই বন্ধনটা এরকম টাইপের, ঠিক আছে? এরকম দুইটা সিগমা মিলাই গিয়ে এরকম টাইপের তৈরি করছে, দুইটা এস মিলে গিয়ে এরকম তৈরি করছে। হোয়াট ইফ এটা এস না হয়ে এস পি হইল? ধর এর থেকে আসছে হলো এস, এর থেকে আসছে হলো পি, তখন তাহলে সেটা কেমন হবে? তখন সেটা তখন এরকম হবে যে এরকম একটা হাইব্রিড অরবিটাল তৈরি করবে, ঠিক আছে? এটাও কিন্তু সিগমা, এটাও সিগমা। কিন্তু যদি এরকম না হয়ে যদি এরকম হয়, একটা পি আর একটা পি। আচ্ছা, একটা জিনিস এখানে লিখলে ভালো হতো, আবার একটু মিস করে গেছে, এই জিনিসটাকে কারেক্ট করবো একটু, বাট কারেক্ট করে পরে আবার দাগ দিচ্ছি আর কি। এরকম হইতে পারে, সরি, এরকম হইতে পারে, কালার চেঞ্জ করে নিই, যে এরকম হইতে পারে পি আর পি, এইটা হলো একটা পি, এর সাথে এটা একটা পি, দুইটা মিক্সড হইল, হওয়ার পরে কি হইল? এই পাশে একটা মাথা এরকমভাবে, এটা ওটা সিগমা বন্ধন তৈরি করছে, বুঝতে পারছো? তার মানে কি হয়? পি আর পি সিগমা হয়, পি আর পি সিগমা হয়। এটা এটা একটু চেক করতেছে, সিগমা হয়। আবার পি আর পি পাইও হয়, ঠিক আছে? কখন কোনটা হয় এটা আসতেছে,
সমস্যা নেই। এরা সবাই কি সামনাসামনি অতিক্রমণ করতেছে না, বা সামনাসামনি ওভারল্যাপ করছে না? ওভারল্যাপ মানে একসাথে মিলিত হয়েছে। তাহলে যখন ওরা সামনাসামনি ওভারল্যাপ করে, যখন এরা সবাই কি করছে, এরা সবাই সামনাসামনি 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 ওভারল্যাপ করছে, তখন যে বন্ধনগুলো তৈরি করছে এখানে, এরা সবাই কেমন সিগমা টাইপের অরবিটাল বা সিগমা বন্ধন তৈরি করছে। বুঝছো? আচ্ছা, এবার যদি আমরা পি আর পি যদি নেই, বাট তারা পাশাপাশি ওভারল্যাপ করবে, এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল, তারা পাশাপাশি ওভারল্যাপ করছে, তখন তাদের মাঝখানে কি তৈরি হবে? তাহলে উপরে একটা ইলেকট্রন ক্লাউড, নিচে একটা ইলেকট্রন ক্লাউড, বাট মাঝ বরাবর একটা সিগমা বন্ধন থাকতেই হবে আর কি, নাহলে তার উপর নিচে ভাগ করা যাবে না। তখন এটাকে বলতেছি হচ্ছে পাই অরবিটাল, পাই বন্ধন। বাট এখানে তাহলে কেমন হয়েছে? এখানে হচ্ছে পাশাপাশি, এখানে হয়েছে পাশাপাশি অতিক্রমণ করছে বা ওভারল্যাপ করছে, অতিক্রমণ বা ওভারল্যাপ করছে বা মিলিত হয়েছে, এক কথায় বলে দাও আর কি। তাহলে কোনটা সিগমা কোনটা পাই, কোনো কি ডাউট আছে কারো? আছে ডাউট? নেই। এই জন্য বুঝতে পারতেছো, এই জায়গায় আমরা ঠিক করছিলাম, এই তিনটা হচ্ছে তোমার সামনাসামনি, এইটা হচ্ছে তার পাশাপাশি। হ্যাঁ, তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে দিয়ে যাই, যারা ক্লাসটা করছো, ইচ্ছা করতেছে প্রশ্ন করতে। ধরো পি এক্স এর সাথে মাইনাস পি এক্স ওভারল্যাপ করছে, তখন বন্ধন তৈরি হবে কিনা একটু জানাবা, ঠিক আছে? এটা চলো এবার সামনের দিকে মুভ করি। তাহলে সমযোজী বন্ধনের অরবিটালগুলো তো বুঝতে পারছো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এগুলো কিন্তু অ্যাটমিক অরবিটাল, বাট এখানে যেটা তৈরি হতেছে না, এখানে 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 আস্তে আস্তে কিন্তু আমাদের মলিকুলারের দিকে যাইতেছে, তাই না? অরবিটাল মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে কি অ্যাটমিক অরবিটাল হয়, একটা হচ্ছে কি মলিকুলার অরবিটাল হয়। তো অ্যাটমিক অরবিটালের মাধ্যমে পড়াশোনা করা যায়, ভ্যালেন্স বন্ড থিওরি যেখানে যাচ্ছি আমরা সেটা। আর যদি আমরা মলিকুলার অরবিটালের মধ্যে যাইতাম, তখন মলিকুলার অরবিটাল থিওরির দিকে যাইতাম, ওদিকে আমরা যাচ্ছি না আর কি, ঠিক আছে? ওকে, পরের লেভেলে আসো। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে হাইব্রিডাইজেশনে, এখান থেকে আমরা যাব হচ্ছে হাইব্রিডাইজেশনে। আচ্ছা, আগে একটা জিনিস বলে রাখলে ভালো হতো মনে হয় না? একটু ভালো রাখলে ভালো হইতো যদি আমি বলে দিতাম আগের পেজটাতে, এইখানে দুইটা বন্ধন যখন তুমি পাইছো, সিগমা বন্ধন হয় শক্তিশালী বন্ধন, শক্তিশালী বন্ধন, আর পাই বন্ধন হয় কেমন? একটা দুর্বল প্রকৃতির বন্ধন, ঠিক আছে? একক বন্ধন যেটা, এটা হচ্ছে একক বন্ধন। একক বন্ধনে থাকে হচ্ছে কি সবগুলোই থাকে সিগমা, একক বন্ধন মানে সবগুলো সিগমা। ডাবল বন্ড থাকা মানে ধরো দ্বিবন্ধন যাকে আমরা বলতেছি, সেখানে একটা সিগমা একটা পাই থাকে। যদি ট্রিপল বন্ড আমরা বলি, যেটাকে আমরা ত্রিবন্ধন বলতেছি, সেখানে একটা সিগমা দুইটা পাই থাকে, ঠিক আছে? এটা একটু এইখানে বলে দিতে পারলে ভালো, এক্সট্রা করে তাহলে লেখা লাগলো না আর কি, এক্সট্রা করে লেখা লাগলো না। বুঝতে পারছো না? যেখানে ছিলাম সেখানে আসি। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন যেন কাকে বলছিলাম? হাইব্রিডাইজেশন কাকে বলে? এক কথায় যদি আমরা বলি, কেন্দ্রীয় পরমাণু হতে পারে, যে কোনো পরমাণু অবশ্যই হতে পারে, বাট কেন্দ্রীয় পরমাণুর জন্য নির্ণয় করতে বলে সাধারণত কোনো পরমাণুর ঠিক আছে যোজ্যতা স্তরের হইতে হবে, যোজ্যতা স্তরের প্রায় সমশক্তি বলবো, ওই তো মানে সমশক্তি না আর কি, হ্যাঁ অসমশক্তি লিখলাম আর কি। যোজ্যতা স্তরের অসম শক্তি, অসম আকৃতি
আকৃতির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম আকৃতির অরবিটাল তৈরির প্রক্রিয়া। তাহলে হাইব্রিডেশন কি একটা প্রক্রিয়া যেখানে অসম শক্তির অরবিটাল থেকে সমশক্তির অরবিটালে পরিণত করা হয়, তাই না? অসম শক্তির অরবিটাল থেকে সমশক্তির অরবিটালে পরিণত করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এটা না হয় আমরা বুঝলাম, এটা দিয়ে লাভটা কি হয়? এটা দিয়ে একটা লাভ আছে। লাভটা হলো যদি সমশক্তির অরবিটাল দিয়ে কোনো একটা সমযোজী বন্ধন তৈরি করে তখন সেটা তাহলে কী হবে? তখন সেটা হবে হচ্ছে স্ট্রং হবে আর কি। তো সেটা কী হবে? স্ট্রং হবে। একটা উদাহরণ দিয়ে আসি, কারণ পরীক্ষার মধ্যে এগুলো আসে, তো দ্যাট ইজ ওয়াই উদাহরণটা দিয়ে লেখাটা ভালো। পরীক্ষায় যেমনটা আসে ঠিক ওরকমটাই, বাড়তি পড়তে চাচ্ছি না আপাতত, ঠিক আছে? ওকে, ধরো তোমাকে যদি বলা হয় CH4, ঠিক আছে, এটার ক্ষেত্রে গঠনটা ব্যাখ্যা করতে আর কি। কেন্দ্রীয় পরমাণু কি? কার্বন। কার্বনে ইলেকট্রন বিন্যাস করলে কি আসে? 2s 2px 2py 2pz। সবগুলোর ক্ষেত্রে আকার আকৃতি কেমন? ভিন্ন ভিন্ন না? আচ্ছা, তাহলে এখানেও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। ভাই এগুলো নিছেন কেন? 1:2 দেই নেই, যোজক স্তরের কথা বলতেছে তাই আর কি। আচ্ছা, এরা সবাই কেমন? এরা অসম শক্তির। এখন যখনই ওদেরকে আমি হাইব্রিডাইজেশনে নিয়ে যাব তখন ওরা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে এস আর এস থাকলো না, একটা এস 3টা পি মিলে sp3 তৈরি করছে। px আর px নাই, একটা এস 3টা পি মিলে sp3 তৈরি করছে। তার মানে সবগুলোকে আমি একটা সিঙ্গেল জিনিস দিয়ে রিপ্লেস করছি। তাহলে এখানেই ওই একটা করে ইলেকট্রন দিচ্ছে। তার মানে এখানে ঘটনা কি হয়েছে? সব কিছুকে মিলাইয়ে sp3 যেটা তৈরি করছি না, এটাই হচ্ছে সেই মিশ্রিত হয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করছে। মিক্সড হয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করছে। ওকে, এবারে আসো আমাদের কাছে ঘটনা কি, যে এই জায়গা থেকে তাহলে কি সুবিধাটা হবে? সুবিধা আছে কিছু। কার্বন নিলা, 4টা সেম টাইপের অরবিটালই আছে। তাহলে এইখানে একটা ওর অরবিটাল, এইখানে একটা ওর অরবিটাল, এইখানে একটা ওর অরবিটাল, এইখানে একটা ওর অরবিটাল, এইখানে একটা অরবিটাল, এইখানে একটা অরবিটাল। 4টা অরবিটাল পাইছে। 4টা কেমন অরবিটাল পাইছে? 4টা সিমিলার অরবিটাল পাইছে। তাহলে এইটাও কিন্তু আমার নাম কি? এটার sp3, এইটার নামটাও কি? sp3, এইটার নামটাও কি? sp3, এইটার নামটাও কি? sp3। এইখানে একটা H, এখানে একটা H, এইখানে একটা H, এইখানে একটা H। H থেকে কি আসছে? 1s। এখান থেকে কি আসছে? 1s। এখান থেকে কি আসছে? 1s। এখান থেকে কি আসছে? 1। তাহলে s আর sp3 এর মধ্যে বন্ড ক্রিয়েট হয়েছে এখানে অরবিটালের শেয়ারে। তখন তোমার কাজটা হলো কি? তোমার কাজটা এবার হইলো যে এই জিনিসগুলোকে কানেক্ট করা। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এবার এই জায়গায় বরাবর দিলা, এই জায়গাটা বরাবর দিলা, ঠিক আছে? এখানে তুমি দেখতেছো সুন্দর একটা গঠন তৈরি হয়েছে। তার মানে কি? হাইব্রিডেশনের উদ্দেশ্যটা কোথায়? সুন্দর একটা গঠন ব্যাখ্যা করার জন্য আমার একটা হাইব্রিড অরবিটাল রাখতো। সেই অরবিটালটা ব্যাখ্যা করার জন্য আমার একটা হাইব্রিডাইজেশন ঘটনাটা লাগছে, ঠিক আছে? 4টা যখন সমান জিনিস 3 ডাইমেনশনাল স্পেসে থাকে তখন ওদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণকে ধরো আমরা বলছি বন্ড অ্যাঙ্গেল বলতেছি। বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109.5। এটা ভেক্টরের ভাবেই বের করা যায়, ঠিক আছে? ভেক্টর দিয়ে বের করা যায়, বের করার দরকার নেই আপাতত আমাদেরকে। ওকে, এবার আসো এটার তাহলে হাইব্রিডাইজেশন কত বলছি? এদের তাহলে হাইব্রিডাইজেশন
হাইব্রিডাইজেশন কত? হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এটা তাহলে গঠনটার নাম কেমন? এর গঠনটার নাম কেমন? তাহলে মাঝখানে একটা জিনিস আছে, তার উপরে নিচে এপাশে এপাশে সব কিছু জায়গায় আছে, তাহলে কি হবে তখন এটা? তখন এটা হবে তোমার হচ্ছে কি বলতে পারে এটাকে? এটা হচ্ছে টেট্রাহেড্রাল গঠন বলে আর কি। কী বলতেছে এটাকে তখন? টেট্রাহেড্রাল বলতেছে, বা চতুস্তলকীয়। চতুস্তলকীয় তলকীয়, বুঝছো? এরকম হচ্ছে একটা অবস্থাটা। তাহলে এই গঠনটাকে ব্যাখ্যা করার জন্য মূলত আমাদের হাইব্রিডাইজেশনটা কাজে লাগে। এখন প্রশ্ন হইল কী কী জিনিস আসে? এক, বর্ন অ্যাঙ্গেল কত, হাইব্রিডাইজেশন কত, স্ট্রাকচারটা কেমন, এই জিনিসগুলোই প্রশ্ন আসে। তো সবার আগে দেখতে হয় হাইব্রিডাইজেশনটা নির্ণয় করি, এইটা নির্ণয় করতে পারলে সব কাজগুলো হবে। তো চলো আগে নির্ণয়টা দেখে আসি আমরা। হেডিংস দাও, হাইব্রিডাইজেশন নির্ণয়। খুব সহজেই পারবা। আগের লেকচারটা যারা দেখছো তারা কিন্তু খুবই এক্সট্রা এজে থাকার কথা, সুবিধা পাচ্ছ একটা আর কি। হাইব্রিডাইজেশনটা নির্ণয় করা, হাইব্রিডাইজেশন নির্ণয়, হাইব্রিডাইজেশনটা নির্ণয় করা। কিভাবে নির্ণয় করবা? নির্ণয় করবো হচ্ছে স্টেরিক নাম্বার বের করার মাধ্যমে। স্টেরিক নাম্বার বের করার মাধ্যমে। সেটা কিভাবে বের করে? লোন পেয়ার আর সিগমার মাধ্যমে আর কি। তুমি যদি দেখো কোথাও লোন পেয়ার প্লাস সিগমা এর যোগফলটা আসছে কত? আসছে হচ্ছে 2, আসছে হচ্ছে 3, আসছে হচ্ছে 4, আসছে হচ্ছে 5, আসছে হচ্ছে 6, এরকম। 2 যদি হয় তখন তার জন্য আমাদের তাকে কি বলতে হবে? এসপি, তাই না? 2 যদি হয় তাকে কি বলতে হবে? এসপি বলতে হবে। এটা হলে তাকে কি বলতে হবে? sp2 বলতে হবে। এটা হলে তাকে কি বলতে হবে? sp3 বলতে হবে। এটা হলে তাকে কি বলতে হবে? sp3dd বলতে হবে, sp3d2 বলতে হবে। এরকম একটা হাইব্রিডাইজেশন বের হবে আর কি, বুঝছো? এরকম এগুলোর সাথে মিল পাইতেছো মনে হয় সেই ইয়ার দিকে। আমরা জটিল যোগ যখন পড়ে আসলাম তখনও এরকম ডি আগে আসতো, ডি পরে আসতো, এসব কাহিনী কিছু ঘটতো। আমরা আসবো ওই জায়গাটা, একটু সময় নিয়ে আসবো। এবারে আমাদের ঘটনাগুলো আরেকটু সামনের দিকে যাবে। সেটা কোন দিকে যাবে বলো তো? আমাদের আগে নির্ণয় করার দিকে যাই, তারপরে আমরা এই জায়গাটা আরেকবার ফিরব। ধরো আমরা বেশ কয়েকটা জিনিস নির্ণয় করবো, তাতেই হবে, বেশি কিছু করা লাগবে না, কারণ তুমি অতটুকু পারবা। না হলে লাস্ট ওই যে ভিডিওর কথা বললাম, একটা ভিডিও, ওইটা তোমার দেখলে সব কিছু প্র্যাকটিস হবে বলছি। ধরো আমরা এখানে একটা যৌগ নেই, কাকে দিব এখানে? ধরো আমরা এখানে একটু ফ্লেক্সিবিলিটি নেই, এই যৌগের কথা বলছি। এখানে নেওয়ার সময় ধরো BF4 নিছি, অ্যামোনিয়াম আয়ন নিছি, আবার ধরো এখানে অ্যামোনিয়া নিছি, আবার ধরো এখানে XeF4 নিছি। এগুলোর ক্ষেত্রে বের করতে বলছি কার হাইব্রিডাইজেশন কত। তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে এদেরকে সুন্দরভাবে একটা গঠন তৈরি করা, লোন পেয়ার আর সিগমাটাকে কাউন্ট করা। তাহলে বোরনের বাইরের শেলে ইলেকট্রন কয়টা আছে? 3টা। তাহলে 3টা তুমি ক্লোরিন দিছো, তুমি 3টা ক্লোরিন দিছো। তোমার এখানে কার্বন হলো সেন্ট্রাল অ্যাটম, বাইরের শেলে দিছো অক্সিজেন, তারপরের সাথে 2 হাতে 2টা হাইড্রোজেন দিছো। বোরনের সাথে তুমি 3 হাতে 3টা ফ্লোরিন দিছো, 3 হাতে 3টা ফ্লোরিন দিছো। F- দিয়ে তুমি তাকে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে দিছো। বাঁকা না, জিনিসটা সোজা। এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করছো। এখানে নাইট্রোজেনের বাইরের শেলে 5টা ইলেকট্রন আছে, 3টাতে 3টা হাইড্রোজেন দিছো। এইটা দিয়ে সে তার সাথে একটা হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করছে। এখানে নাইট্রোজেনের বাইরের শেলে একজোড়া মুক্তজ ইলেকট্রন আছে, 3টার সাথে 3টা হাইড্রোজেন আছে। এখানে জেননের বাইরের শেলে 8টা ইলেকট্রন আছে, 4টার সাথে 4টা ফ্লোরিন যুক্ত করে দিছো, 4টার সাথে 4টা ফ্লোরিন যুক্ত করে দিছো। জাস্ট গঠনগুলো আগে অ্যাড করবা, আর কোনো কাজ নেই। করছো না? এবার চলো আমরা হিসাব নিকাশ করি। এখানে সিগমা কয়টা আছে? 3টা। বোরনে কোনো লোন পেয়ার আছে? নাই। তাহলে সিগমা
প্লাস লোন পেয়ার, সিগমা প্লাস লোন পেয়ার। সিগমা হইলো আছে 3টা, এখানে লোন পেয়ার 0, যোগ করলে হলে তাহলে কত 3, যোগফল যদি 3 হয় তখন সেটা কি হয় sp2 হয়। তাহলে এটার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কত আসলো sp2। এখানে আসো সিগমা প্লাস লোন পেয়ার, আবারও সিগমা কত আছে, এই যে 1টা 2টা 3টা, তাহলে 3টা সিগমা আছে এখানে। তো একটা কিন্তু পাই কিন্তু কারণটা আসবে না, তাহলে 3টা সিগমা। লোন পেয়ার কত 0, যোগ করলে তাহলে কত হয়েছে 3, 3 হলে তাহলে কত হলো আবারও এটার জন্য sp2। এখানে যদি আসি সিগমা প্লাস লোন পেয়ার, সিগমা কয়টা আছে 1টা 2টা 3টা 3টা 3টা, এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে না, ওটা একটা সিগমা বন্ধন। এই জন্য কী বলতেছে, তাহলে সিগমা হলো 4টা, লোন পেয়ার 0, যোগ করলে 4, 4 হলে তাহলে কি হয় sp3। এখানে দেখি লোন পেয়ার প্লাস সিগমা, লোন পেয়ার আছে নাই, এটা তো সন্নিবেশ সমযোজী বন্ধনে গেছে অলরেডি, ওকে তো নাই। তাহলে সিগমা কয়টা আছে 1টা 2টা 3টা, এই যে একটা 4টা, তাহলে লোন পেয়ার 0, সিগমা 4, যোগ করলে 4, 4 হওয়া মানে সেটা কি হবে sp3। এখানে আসো, এখানে দেখতেছো যেটা লোন পেয়ার প্লাস সিগমা, লোন পেয়ার একটা সুন্দর দেখা যাচ্ছে, সিগমা এখানে 3টা, যোগ করলে তাহলে কত হইলো 4, 4 হওয়া মানে সেটাকে কি বলে, সেটাকে বলে হইলো sp3 বলে। এখানে তাহলে কি, এখানে হইলো লোন পেয়ার কয়টা, লোন পেয়ার 2টা, সিগমা তাহলে কয়টা, সিগমা এখানে 4টা, যোগ করলে কত হয়, ক্যালকুলেটর বের করো, 4 আর 2 6 হয়, ক্যালকুলেটর বের করা লাগবে না। তাহলে 6 হলে তাহলে কী হবে, 6 হলে sp3d2, তাহলে এটার জন্য হবে হলো sp3d2। তাহলে এখন হইল না, সব কিছু কি বের করতে পারছো, এই জায়গায় একটা বের করতে পারছো, তারপরে এই জায়গায় একটা বের করতে পারছো, তারপরে এই জায়গায় একটা বের করতে পারছো, এইখানে ইভেন একটা বের করছো, তাই না, দেখছো তুমি অনেক সব কিছুই পারো, কিন্তু সমস্যাটা কি, যদি একটা গাইডেড ব্যাপার স্যাপার থাকতো। তাই তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন কি ঘোরে, তোমাদের মনের মধ্যে কি একটা ব্যাপার ঘোরে যে ফ্রি কোর্স আর পেইড কোর্স কেন আসছে, যে সবাই তো ইউটিউবের মধ্যে সবগুলো কন্টেন্টই পাওয়া যায়, সব কন্টেন্টই পাওয়া যায় সব। এখন ব্যাপারটা হলো কি বলো তো, তাহলে আমি ফ্রি করব নাকি আমি পেইড করব। তোমার যদি নিজের উপর যথেষ্ট পরিমাণে একটা ভরসা থাকে যে আমি ফ্রি কন্টেন্টগুলো পড়ে আমার পড়াশোনাকে গুছাই নিতে পারবো সুন্দরভাবে, আমার কোনো প্রবলেম নাই, অন্য কারো কথা আমার শোনা লাগবে না সেভাবে, আমি তোমারে বলবো তোমার ফ্রি কন্টেন্ট দিয়েই তুমি যথেষ্ট ভালো করতে পারবা, তোমার রেজাল্ট আউটস্ট্যান্ডিং হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, কোনো সমস্যা নেই। তাহলে পেইড কেন, তাহলে পেইডেরও দরকার আছে। কেন পেইডের দরকার আছে বলো তো, পেইড মানে হচ্ছে একটা এক্সট্রা গাইডেন্স থাকে। গাইডেন্সটা কীরকম, ধরো তোমার কাছে এখন একটা প্লেলিস্টের মধ্যে ভিডিও আছে হচ্ছে 10টা, এখন 10টা ভিডিও তুমি চাইলে এক বসায় বসে করতে পারো, বাট যখন তুমি এইটা একটা কোর্সের মধ্যে গিয়ে করতেছো তখন সেটা কি হয়, তখন সেইটা হয়তো বা এক সপ্তাহে 3টা, পরের সপ্তাহে 3টা, তারপর সপ্তাহে 3টা, এরকম করে তুমি পাইছো। তাহলে এতে করে সুবিধাটা কোথায় হলো, এই সপ্তাহে তুমি অল্প পড়ছো, তারপর তুমি পরের সপ্তাহে অল্প পড়ছো, আস্তে আস্তে জিনিসগুলো তুমি বুঝে 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 মাথায় রাখছো। আবার আরেকটা জিনিস হইতে পারে এরকম যে একবারে যখন পড়ছো তো তখন তুমি ওই এসেন্সটা আর পাওনি, তোমার একটা কারো গাইডেন্সের দরকার পড়ে। সো তখন এক সপ্তাহের একটা গাইডেন্সে তোমার প্রবলেমগুলো কী হয়েছে তুমি সেখান থেকে কারোর সাথে ডিসকাস করতে পারলা, বা হয়তোবা ভাইয়া পরের ক্লাসে এসে ফলো আপ করছে, বা স্যার পরের ক্লাসে এসে ফলো আপ করছে, তখন তোমার আগের সপ্তাহের প্রবলেমটা কাটিয়ে উঠে পরের সপ্তাহে তুমি ভালো করতে পারছো। সো ফুল রেকর্ডেড থাকলে যেটা হয়, ইন্টারেকশন করার সুযোগটা একটু কম থাকে, গাইডেন্সটা কম থাকে, এর জন্য দেখা যায় সেলফ কন্ট্রোলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যার সেলফ কন্ট্রোলটা আছে তার জন্য ইউটিউবের মাধ্যমে পড়েও বেস্ট 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 রেজাল্ট করা সম্ভব। বাট তোমার যদি মনে হয় যে তোমার একটা গাইডেন্স দরকার আছে, তো অটো টিউনিংয়ের দরকার আছে, যে আমি একটা ট্র্যাকে চলতেছি, ইটস ট্রু, বাট এই ট্র্যাক থেকে আমি চলে যেতে পারি, এটা ইভেনচুয়ালি সবারই এটা হয়, ইভেন সবারই, ঠিক আছে, একদম টপ নচ কোয়ালিটি স্টুডেন্ট যদি হয় তারও একটা গাইডেন্সের দরকার পড়ে আর কি। হয়তো সে অনলাইন থেকে গাইডেন্সটুকু নেয় না, বাট হয়তো সে অফলাইনে বাসার মধ্যে টিউটর রেখে গাইডেন্সটা নেয়, বাট গাইডেন্স সবারই লাগে, মোটা দাগে লাগে আর কি, ঠিক আছে। যদি কারো না লেগে থাকে আসলে মানে সে অনেক ভালো স্টুডেন্ট হয়তো বা, মানে আমি আমার লাইফে যতগুলো স্টুডেন্টকে দেখছি, অনেক টপ স্টুডেন্টে দেখছি, তো তাদের ক্ষেত্রেও আসলে গাইডেন্স লাগে, ঠিক আছে, গাইডেন্স লাগে।
তো ওই গাইডেন্সটার জন্য কি হইতে হয়, কারো কাছ থেকে সহযোগিতা থাকলে ভালো হয় আর কি, এরকম। তো এই জন্য অনেক সময় অনেক জায়গায় অনেক লেখা দেখি, অনেক জায়গায় অনেক পোস্ট করি যে ভাই তোমার কোর্স কেনা লাগবে কেন, তোমার একটা কী করা দরকার, তোমার একটা ফ্রি কোর্সে তো সব কিছু হইতে পারে আর কি। আবার মনে হতে পারে যে ভাইয়া আপনি একটা চ্যারিটি করেন, আপনি হচ্ছে সবগুলো কোর্স দিয়ে দেন ফ্রিতে। আমি আসলে সত্যি কথা বলতে কি, আমি চাই আমার সবগুলো কোর্স তোমার ফ্রিতে থাকুক। আমি পেইডেও যা পড়াই আমি একদম ফ্রিতেও আসলে সেটাই পড়াই। আমি যদি তোমরা যদি খেয়াল করে দেখো, কেউ যদি এখানে 26 ব্যাচের বা 25 ব্যাচের স্টুডেন্ট যারা কিনা আমার ক্লাস করে আসছিল একাডেমিকে, যারা ক্লাস করে আসছো তারা খুব ভালো বলতে পারবা পেইড ব্যাচে আমি যা পড়াইছি, যে ওয়ার্ডিং ইউজ করছি, ঠিক সেটা আমি ফ্রিতে এই মুহূর্তেও তাই দিতেছে। তাহলে সে ডিফারেন্সটা কোথায়? ওইখানে যখন আমি ছিলাম তখন আমার একটা গাইডেন্স ছিল, আমি তখন প্রত্যেকটা স্টুডেন্টে কমেন্ট পড়তাম, ও বুঝছে কি বুঝে নেই এটা পড়তাম, রিপিট করতাম, আগাইতাম। বাট এইখানে আমার না জাস্ট আমার সাথে কথা বলাটুকুই হইতেছে, ওই গাইডেন্সটা আসলে সরাসরি আমি দিতে পারতেছি না। আমি তোমাকে কন্টেন্ট দিচ্ছি, এই মুহূর্তে হয়তো বা যারা ভালো করে পড়াশোনা করে আসছো 2 বছরে, একটু হলেও পড়াশোনা করে আসছো, তার জন্য হয়তো এই লেকচারগুলো খুবই একটা জেম লেভেলে বা ভালো লাগতেছে। কিন্তু পরবর্তীতে যারা পড়ো নাই, হ্যাঁ, যাদের কাছে মনে হইতেছে যে খুব একটা হয়তো বা কাজে লাগতেছে না, এরকম মনে হতে পারে আর কি, কারণ সে হয়তো এটা আগে কখনো দেখেনি। বাট আমি আমার ক্ষেত্রে চাই যে আসলে ফ্রিতে আমি আসলে আরও ভালো কন্টেন্ট দিই, ফ্রিতে আরও ভালো কন্টেন্ট দেওয়া পসিবল। কেন? এই জায়গাতে আমি আমার মতো কন্টেন্ট দিচ্ছি আর কি, কোনো তো আমার ডিস্ট্রাকশন নাই। কিন্তু পেডের ক্ষেত্রে ওরা ডিস্ট্রাকশন বলবো না, আমার মনে হচ্ছে ইন্টারেকশনটা খুব বেশি কাজে লাগে একটা স্টুডেন্টের জন্য, বা গাইডেন্সের জন্য খুব বেশি কাজে লাগে আর কি। সো অনেকটা ডিটেলস আলোচনা হলো এই ব্যাপারটা নিয়ে। আমার কাছে মনে হয় এটা তোমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, তোমার বর্তমান কন্ডিশনের উপর নির্ভর করতেছে কী করতেছে আর কি। ওকে ব্যাপারটা ভাই? ওকে, চলো সামনের দিকে যাই। তো আমাদের হাইব্রিডেশন নির্ণয় করে কিভাবে, এই ব্যাপারটা দেখা গেল। তবে আমি তোমারে কিছু কাজ দিব আর কি, তোমার জন্য কিছু কাজ দিব, এটা তুমি একটু নিজে নিজে করো, তুমি একটু এটা নিজে নিজে করিও একটু আর কি, ঠিক আছে? তুমি এই যৌগগুলা যেগুলো আমি তোমার এখন দিতেছি, এগুলো দিয়ে তুমি বাসায় নিজে একটা ট্রাই দিবা, গঠন ড্র করবা আর তুমি ট্রাই দিবা, গঠন ড্র করবা আর তুমি ট্রাই দিবা। প্রত্যেকটার ক্ষেত্রে তার কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশনটা বের করবা আর কি, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে তার কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশনটা বের করবা, বুঝছো কথাটা? প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে বের করবা আর কি। তারপরে এইটা দিলাম, তারপরে হচ্ছে তোমার H2SO5 দিলাম, তারপরে হচ্ছে HClO4 দিলাম, এরকম প্র্যাকটিস করিও, তাহলে কাজে দেবে, ঠিক আছে? প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। আর যদি কারো প্র্যাকটিস করতে গিয়ে লেখা যদি হয়ে যায়, তো আমি বলবো যে হ্যাঁ মানে গ্রুপে দিয়ে দাও একটু আর কি, গ্রুপে ড্রপ করো, গ্রুপে ড্রপ করো, আমি না দেখা দিব আর কি। তোমার যদি দেখার মনে হয় যে ভাই এটা পারতেছি না, তখন আমি চলে ওখানে হেল্প করতে পারবো আর কি গ্রুপে। আমাদের গ্রুপের নাম তো জানোই, অক্সিগেম লার্নিং হাব, সেখানে একটু আর কি এরকম। চলো সামনের দিকে যদি মুভ করতে যাই, আমরা তো হাইব্রিডাইজেশন নির্ণয় করা শিখে ফেলছি, এবার যাবো হচ্ছে তার কার জন্য, বন্ধন কোণের জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, বন্ধন কোণের ব্যাপারে তোমার একটু কথা বলতে হবে এক্সট্রা করে, সেটা কীরকম এক্সট্রা করে একটু কথা বলতে হবে, এক্সট্রা করে একটু কথা বলতে হবে কীরকম ভালো করে বুঝো। লোন পেয়ার যদি থাকে, হ্যাঁ, ওইটা পড়ার আগে, বন্ধন কোণে যাওয়ার আগে একটু একটু হালকা পড়া লাগবে। একটা থিওরি আছে VSEPR থিওরি, এই থিওরিটা একটু জরুরি। ভি মানে কি? ভি মানে হচ্ছে ভ্যালেন্স, ভি মানে হচ্ছে ভ্যালেন্স, এস মানে হচ্ছে শেল, ই মানে হইল ইলেকট্রন, পি মানে হইল পেয়ার, আর মানে হইল রিপালশন। কি বলছে ঘটনাটা? ভ্যালেন্স, শেল, ইলেকট্রন, পেয়ার, রিপালশন থিওরি। তাহলে ভ্যালেন্স শেল যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন আছে, যেমন কী কী ইলেকট্রন আছে, লোন পেয়ারও আছে, আবার বন্ড পেয়ারও আছে, লোন পেয়ারও আছে, আবার বন্ড পেয়ারও আছে। তাহলে লোন পেয়ার যে বিকর্ষণ, বন্ড পেয়ার লোন পেয়ার যে বিকর্ষণ, আর বন্ড পেয়ার যে বিকর্ষণ, তাহলে কোন বিকর্ষণটা বেশি হবে? লোন পেয়ারের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে। তাহলে বিকর্ষণ সবচেয়ে বেশি কোনটায়? তাহলে এটার মধ্যে বিকর্ষণ বেশি, এটার মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম। তাহলে যদি কোথাও লোন পেয়ার থাকে, একটুও যদি লোন পেয়ার থাকে, তখন তার মধ্যে কি হবে? বন্ধন কোণটা কমে যাবে। যদি আমাদের মধ্যে বিকর্ষণটা না থাকে, তখন বন্ধন কোণটা কী থাকবে? অ্যাজ ইউজুয়াল যেমন থাকার কথা তেমনই থাকবে। তাহলে একটু কথার মধ্যে আসো, যদি আমরা এরকম একটা জিনিস পাই,
এখানে তো লিখছি sp, যদি যদি এরকম হয়, যদি এরকম হয় বন্ধন কোণটা কার জন্য কত হবে? যদি শুধু সিগমা দিয়ে, যদি শুধু সিগমা দিয়ে এই 2 3 এগুলো হয়, তার মানে লোন পেয়ার নাই, তখন এটার জন্য বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। এটার জন্য বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। এটার জন্য বন্ধন কোণ কত? 109.5 ডিগ্রি। এটার জন্য বন্ধন কোণ কত? 120 ডিগ্রি আর 90 ডিগ্রি। এটার জন্য বন্ধন কোণ কত? 90 ডিগ্রি। বুঝছো? তাহলে এদের গঠনগুলো একটু দেখে রাখতে পারলে মানে ভালো হয়, তাই না? গঠনগুলো একটু চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? একটু চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ পরে বলতেছি, আগে একটু বলি। ধরো ধরো আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করতেছি, ছোট্ট একটা কাজ করতে হবে আমাদেরকে, ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা কি কাজ? স্টেরিক নাম্বারটা, ওই যে লোন পেয়ার প্লাস সিগমা, স্টেরিক নাম্বার যদি 2 হয় তার ক্ষেত্রে একটা মাত্র গঠনই দেখা দিবে। কেমন গঠনটা? ধরো আমরা একটা যৌগ দিয়ে বলতেছি, যেমন বেরিলিয়াম ক্লোরাইড, শুধুমাত্র এখানে সিগমায় আছে 2টা, কোনো লোন পেয়ার নাই। সিগমায় আছে 2টা, লোন পেয়ার নাই, অর্থাৎ যোগ করলে 2 হয়, স্টেরিক নাম্বার 2। তাহলে এর গঠনটা তাহলে তখন কেমন হবে? এর গঠন হবে এই যে বেরিলিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাহলে মধ্যবর্তী কোণ তাহলে কত হইল? 180 ডিগ্রি। তার মানে সরল রৈখিক কোণ। ঠিক আছে? এটা কখন? যখন আমার কাছে একটা স্টেরিক নাম্বার দেওয়া আছে, সেই স্টেরিক নাম্বারটা 2, তখন। এবার যদি স্টেরিক নাম্বারটা 2 না হয়ে 3 হয়, স্টেরিক নাম্বারটা 2 না হয় যদি 3 হয়, তখন তাহলে কি হবে? স্টেরিক নাম্বার 2 না হয় যদি 3 হয়, তখন আমরা ধরো BCl3 এর কথা চিন্তা করি। সিগমাই এখানে 3টা, লোন পেয়ার এখানে 0, এইরকম একটা প্যাটার্নে আছে, শুধু সিগমা দিয়ে আছে। তখন তাহলে কি হইল? এই যে কেন্দ্রে B, উপরে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, তার মানে আমরা যদি কানেক্ট করে দেই তাহলে একটা এরকম কোণ আসছে, যে কোণটা এটা কত? 120 ডিগ্রি কোণ আসে। এটাকে কি বলা হয়? ত্রিকোণাকার পিরামিড। ত্রিকোণাকার, তাই না? ঠিক আছে, ত্রিকোণাকার বা ত্রিভুজাকার শেপ আসছে, পিরামিড তো না, তাই না? ওকে, এখন শুধু কি এটাই হইতে পারে ভাইয়া? না, সর্বনিম্ন সিগমা বলছি 2টা হয়, তাহলে কি হইতে পারে? আবার এইরকমও হইতে পারে কিনা? SO2 মানে কি? গঠনটা চলো দেখি। এই যে সালফার, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এখানে লোন পেয়ার আছে একটা। ঠিক আছে, তাহলে এখানে লোন পেয়ার হইল 1, সিগমা হইল 2, যোগ করে হয়েছে 3, লোন পেয়ারও তো থাকতে পারে। তাহলে এটার মতোই জিনিসটা, গঠনটা এইটা আমরা যদি খুলে ফেলি, তাহলে তখন এখানে একটা লোন পেয়ার দিছি, এই 2টা শেপের মতোই হয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার লোন পেয়ার অ্যান্ড ভিএসি পেয়ার থিওরি। সো ওই ভিএসি পেয়ার থিওরি অনুযায়ী লোন পেয়ারের কারণে এইটা রিপালস হবে, হয়ে এই বন্ধন কোণটা কমবে। সো এদের মাঝখানে যে বন্ধন কোণটা, এই বন্ধন কোণটা হবে এবার কত? লেস দেন 120 ডিগ্রি। শেপটাকে কি বলতে পারি? এটা কি আরও ত্রিকোণাকার আছে? ত্রিকোণার থেকে একটা কোণা খুলে নিছে, তখন সেটার নাম তাহলে কি হয়ে গেল? তখন ওটার নাম হয়ে গেল হচ্ছে ভি শেপ বা বেন্ড শেপ বলতে পারো আর কি, তাই না? ভি শেপ বা বেন্ড শেপ। তাহলে আমরা এটা দিয়ে স্টেক নাম্বার, এটা দিয়ে কয়টা গঠন দেখছি বলো তো? স্টেক নাম্বার এটা দিয়ে আমরা 2টা দেখছি আর কি। স্টেক নাম্বার 3 হলে এরকম, স্টেক নাম্বার 4 হলে তাহলে কয়টা হয়? চলো দেখি, আমরা 4 পর্যন্ত গিয়েই থামবো। ঠিক আছে, স্টেক নাম্বার যদি 4 হয়, স্টেরিক নাম্বারটা যদি 4 হয়, তাহলে কি হইতে পারে? লোন পেয়ার 0, সিগমা 4, এটা একটা হইতে পারে, তাই না? আবার কি হইতে পারে? লোন পেয়ার 1, সিগমা 3, এটা একটা হইতে পারে। অথবা কি হইতে পারে? লোন পেয়ার 2, সিগমা 2, এটা একটা হইতে পারে। আর একটা স্পেশাল কেস আছে, বাট আসবো আমরা, সমস্যা নেই, আমরা আসবো ওই জায়গাতেও, আমরাও পড়বো আর কি। এটা কোনটা? যেমন CH4, এটা কোনটা? NH3, এটা কোনটা? H2O,
এরকমই তো। এখন এখানকার মধ্যে সিগমা লোন পেয়ার যেহেতু 4টা আছে, তো 4টা সরি সিগমা যেহেতু 4টা আছে, 4টা দিয়ে তুমি 4টা হাইড্রোজেন এভাবে দিয়ে দিছো। দেওয়ার পরে তোমার কাজ হবে এগুলোকে যোগ করা, যোগ করতে গিয়ে তুমি দেখলা বন্ধন কোণ তাহলে কত আসবে এখানে, বন্ধন কোণ এখানে আসবে হচ্ছে 109.5 আসবে আর কি। তাহলে এটার জন্য তাহলে বন্ধন কোণ কত আসলো, বন্ধন কোণ আসবে 109.5। এটা কার বন্ধন কোণ বলো তো, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণ। গঠনটার নাম তাহলে কি, নাম হইল টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এবার আসি এটার মধ্যে সেম জিনিস কিন্তু এখানকার মতোই, এখানকার একটা হাত থাকলে খুলে দিয়ে এখানে একটা লোন পেয়ার দিতে হবে, তাই না? আমরা দেই। এবার এখানে সেন্ট্রালে দেবো কে, সেন্ট্রালে দিব কাকে, দেব নাইট্রোজেনকে। এই বরাবর দিছি একটা লোন পেয়ার, দেওয়ার পরে এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, উপরে কিন্তু আর হাইড্রোজেন নাই। এবার সবগুলোকে যোগ করতে হবে, এইগুলাকে যোগ করতে হবে, এগুলোকে যোগ করতে হবে। তাহলে নিচে একটা পিরামিডের মতো তৈরি করছে। তাহলে এর কারণে এই লোন পেয়ারের কারণে বন্ধন কোণ কি এটা থাকবে নাকি কমবে, কমবে। এই বন্ধন কোণ কত হয়েছে তাহলে এবার 107 ডিগ্রি হবে। কার মাঝখানে বন্ধন কোণ, এন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন। এটা গঠনটা কেমন, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড, বুঝছো? হ্যাঁ। আবার যদি আমি আরেকটা লোন পেয়ার দিই, এই বরাবর একটা লোন পেয়ার তো দিছো, এবার এই বরাবর একটা লোন পেয়ার দিই, দুইটা লোন পেয়ার যাবে। তাহলে লোন পেয়ার যাবে এবার কয়টা, দুইটা। এই যে অক্সিজেন, এই যে একটা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার দিছে। এবারে ঘটনায় আসো, তাহলে এবার কি আরও বিকর্ষণ হবে, লোন পেয়ার তো আরও বাড়ছে, এখানে লোন পেয়ার যত বাড়বে তত বিকর্ষণ বাড়ে। ওকে, তাহলে বন্ধন কোণ তখন কী হবে আরও, তাহলে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কোণ তাহলে কত হবে, 104.5 ডিগ্রি হবে। অ্যান্ড এইটা কত, এটা হচ্ছে ভি শেপ বলতেছি আমরা, বুঝছেন? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমাদের গঠনগুলোও ক্লিয়ার হয়েছি, আমরা তাদের লোন পেয়ারগুলোও ক্লিয়ার হয়েছি, সব কিছু জিনিস নিয়ে আমাদের এখন ক্লিয়ারেন্স একটা আছে। এখানে একটা স্পেশাল কেজের কথা বলি। স্পেশাল কেজ কখনো কখনো এইরকমও হয়, সবগুলোই সিগমা আছে, সিগমাই 4টা, লোন পেয়ার এইখানে 0 আছে। এই কেসটা কোনটা, এর কেজ হচ্ছে দুইটা, sp2d অ্যান্ড dsp2, ঠিক আছে? স্পেশাল কেস কোনটা, তখন ধরো আমরা পড়ছিলাম কোনটা, CuNH3 4, এটা তোমার তখন পড়াইছিলাম না, বললাম যে গঠন বলবো না, এরকম। তো গঠনটা এবার এখানে আসতেছে, 4টাই সিগমা থাকবে, বাট একটা ডি আছে, দ্যাট ইজ ওয়াই একটা তলের মধ্যে থাকে। তাহলে কপার তার সাথে গিয়ে এরকমভাবে থাকে, এরকমভাবে থাকে। তো এই থাকাটা, এইটা একটা কেমন, এটা একটা বর্গ, ঠিক আছে? এই দুটা গঠন থাকা মানে গঠনটার নাম হবে কি, সমতলীয় বর্গাকার। ওটা জটিল যৌগের ক্ষেত্রে দেখা যায়। তাহলে স্টেরিক নাম্বার 4 হলে এই গঠনগুলোই পসিবল, আর গঠন নেই, এই গঠনগুলোই পসিবল, বুঝছো তো? হ্যাঁ। সো আমাদের কাছে এটাও শেষ। স্টেরিক নাম্বার 5 হলে কি হবে, আরও ডিটেলসে যাওয়ার সুযোগ আছে, দরকার নেই, তবে একটা জাস্ট দেখে, নাহলে মন মানতেছে না আসলে। হ্যাঁ, মন মানতেছে না, যৌগ চলে আসছে প্রশ্ন, একটা জিনিস পড়ায়নি, একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, মন মানে না এটাতে। স্টেরিক নাম্বার 5, তাহলে ধরলাম সিগমা হইল আছে 5, লোন পেয়ার আছে এখানে 0, যোগ করলে হয়েছে 5। একটা এক্সাম্পল যদি বলি, PCl5,
তাহলে সেন্ট্রালে থাকবে কে? সেন্টারে থাকবে হচ্ছে পি। এটা দেখতে কার মতো বলো তো পোলাপান, যাদেরকে আমি অনেক আগে পড়াইছি। এটা দেখতে কার মতো? এটা দেখতে হচ্ছে ফ্যানের মতো। তো মাথার উপরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটার মতো। দেখো ফ্যানের উপরে, ফ্যানের মাঝখানের গোল্লাটা হচ্ছে পি, তিনটা পাখা হইলো এই ক্লোরিনগুলা, তিনটা পাখা হয়েছে। তাহলে ফ্যানটা দেখতে কেমন? ট্রাইগোনাল হয়েছে না একটা? তাহলে ফ্যানের প্রত্যেকটা পাখার মধ্যবর্তী কোণ কত পাইছা? ফ্যানের প্রত্যেকটা পাখার মধ্যবর্তী কোণ কত পাইলা? 120 ডিগ্রি পাইছো। কি পাইছো? 120 ডিগ্রি পাইছো। তাহলে এবার তুমি এই ফ্যানটাকে কানেক্ট করো, ঠিক আছে? তুমি এই ফ্যানের সবগুলো তার কানেক্ট করো। সবগুলো যদি 120 ডিগ্রি করে হয় তাহলে এটা কেমন একটা ত্রিকোণাকার হয়েছে না? একটা ত্রিকোণাকার হয়েছে। এবার তোমার মাথার উপরে থাকা ফ্যানটার উপরে দেখো ফ্যানটা যেখানে ঝুলানো আছে ওইখানে কানেক্ট করো। ওইখানে তুমি দেখো যে লোহাটা দিয়ে কানেক্টেড আছে সেটা। এবার তোমার কাজ কি? তোমার কাজ খুবই সিম্পল। প্রত্যেকটা ফ্যানের পাখা থেকে এইগুলোকে কানেক্ট করো। তাহলে উপরে কি হইলো? একটা সুন্দর একটা পিরামিড আসছে। এবার দেখো এটা হচ্ছে সাকিবের ফ্যানের পাখা আর কি। কোন সাকিব? সাকিব মনে হয় ক্লাসটা দেখতেছে না এখন, ঠিক আছে? আমাদের স্টুডেন্ট একটা ব্যাচ ছিল, এখন আছে অবশ্য, ওরা 26 ব্যাচের ওরা আর কি, এনডিসির। তো এটা সাকিবের মনে হয় আছে, আমি যেদিন পড়াইতেছিলাম সাকিব বলতেছিল ভাই আমার ফ্যানটা এমন হলে কেমন হইতো আর কি, ঠিক আছে? সো মানে উপরে একটা নিচে একটা এরকম। সো ধরো যে এইটা, এই জন্য বললাম সাকিবের কথা। যাই হোক, হ্যাঁ, তো এইখানে ধরো যে এরকম দিলাম, নিচে একটা, তো তখন নিচে একটা আছে, তো এবার এখানে আমরা কানেক্ট করবো আর কি, ঠিক আছে? এখানে আমরা তখন সুন্দরভাবে এটাকে কানেক্ট করব। কানেক্ট করার সময় নিচে এসে সবগুলোকে কানেক্ট করে দিছে, তাহলে উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে নাম তাহলে কি হলো? তার দ্বি পিরামিড। পিরামিডটার তলটার নাম কি? ত্রিকোণাকার। তাহলে গঠনের নাম কি হলো? তাহলে গঠনের নাম হইল ত্রিকোণাকার দ্বি পিরামিড। ঠিক আছে? ত্রিকোণাকার দ্বি পিরামিড। এখন বন্ধন কোণগুলোর কথা বলো তো। ওই যে ফ্যানের পাখাগুলো ছিল কত? 120 ডিগ্রি করে। ফ্যানের পাখাগুলো ছিল 120 ডিগ্রি করে। আর যখন তুমি এই পাখার সাথে উপরের মাথা যেখানে বাটির মতো একটা আছে, যখন কানেক্ট করছো তখন এটা কত হয়েছে? তাহলে এটা তখন হয়েছে 90 ডিগ্রি আর কি। তাহলে 90 ডিগ্রি কোণ আছে আর 120 ডিগ্রি কোণ আছে। এই জন্য আমরা বলছিলাম স্ট্রিক নাম্বার যখন 5 হয় তখন দুইটা কোণ থাকে, 120 ডিগ্রি আর 90 ডিগ্রি থাকে। মনে থাকবে কথাটা? ওকে, আচ্ছা। স্ট্রিক নাম্বার যদি 6 হয় তখন তাহলে কি হয়? 6 যদি হয় তখন ধরো সিগমা আছে 6টা, লোন পেয়ার আছে 0। আমরা এই গঠনটার জন্য দেখতেছি, আরও কিন্তু গঠন হয়, বাট সেদিকে আমরা গেলাম না। একটা যৌগ নাও, ধরো SF6 এর জন্য চিন্তা করতেছে, তাহলে কেমন হবে এটার জন্য? মাঝখানে হইল সালফার, এখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, সবগুলোকে যোগ করে দাও। সবগুলোকে যোগ করছো, যোগ করে দিলেই শুধু হবে না, সবগুলো এবার কানেক্ট করে দিতে হবে। সবগুলোকে কানেক্ট করে দিতে হবে নিচের। কানেক্ট করলে কি হয়? এখানে একটা সুন্দর একটা বর্গ আসে, একটা বর্গাকার তল একটা আসছে। এই বর্গাকার তলটার উপরে তুমি আরেকটা ফ্লোরিন দিলা, নিচে আরেকটা ফ্লোরিন দিলা, নিচে একটা ফ্লোরিন, উপরে একটা ফ্লোরিন। এবার ঘটনা ঘটবে কি হলো? এই ফ্লোরিনের সাথে সবগুলো ফ্লোরিন কানেক্ট করাবা। তাহলে উপরে একটা 4 পাখাওয়ালা একটা ফ্যান দিয়ে চিন্তা করো আর কি, উপরে একটা পিরামিড। আবার তুমি কি চিন্তা করতেছো? আবার নিচের মধ্যেও যুক্ত করতেছো, ঠিক আছে? নিচের মধ্যেও যুক্ত করতেছো, হ্যাঁ? তাহলে নিচেও যুক্ত করতে, দুইটা কি হলো? দুইটা পিরামিড। তাহলে এটার নাম কি হলো? এটাকে বলতে পারি বর্গাকার দ্বি পিরামিড বলতে পারি, বর্গাকার দ্বি পিরামিড বলে, বা তুমি এটাকে কি বলতো? অষ্টতলকীয় বলতে পারো, অষ্টতলকীয় বলতে পারো। এই সেম গঠনটা কার জন্য? D2sp3 এর জন্য। এই সেম গঠনটাই, এটা কার জন্য বলতে পারি গঠনটা? এইটা
যেমন sp3d এর জন্য d2 এর জন্য পাশাপাশি d2sp3 এর জন্য গঠনে কোনো পার্থক্য নেই, সেম গঠন থাকবে। এই গঠনটা কার জন্য? sp3d এর জন্য পাশাপাশি dsp3 এর জন্য। সো এই জন্য ভাইয়া তোমাকে একটা কাহিনী করছিলাম, ভাইয়া তোমাকে একটা সময় পরে কি কারো একটা গঠন পড়াই নেই, মনে আছে? আমরা যখন পড়লাম ভাইয়া তোমাকে একটা কথা বলছিলাম যে গঠন পড়াবো না। যারা ওই সময়ে শুনছো তারা তো ভাবছো যে সত্যি ভাইয়া পড়াবে না, তো এখন যারা ওই সময় বিশ্বাস করো নাই তারা আসলে এখন মনে হয় বুঝতে পারছো যে কেন পড়ায়নি। এই যে এটার ক্ষেত্রে গঠনটা কেমন হয়েছে? sp2d, এটার ক্ষেত্রে গঠনটা হবে তাহলে সমতুলীয় বর্গাকার। এটার ক্ষেত্রে গঠনটা কেমন হবে? এটার ক্ষেত্রে গঠন হবে হচ্ছে সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। এবার এটা কি sp3d ছিল, তাহলে এটা গঠন কেমন হবে? এটা গঠন হবে চতুস্তলকীয়। এটার গঠন হবে চতুস্তলকীয়। এটার গঠন কেমন হবে? এই দুইটার ক্ষেত্রেই গঠনটা হবে কেমন? অষ্টতলকীয়। ওই গঠনটা লেখা আছে। এটার ক্ষেত্রে গঠনটা কেমন হবে? এটার ক্ষেত্রে গঠন হবে কি? ট্রাইগোনাল বাইপিরামিডাল অথবা ত্রিকোণাকার দ্বিপিরামিডাল, এরকম টাইপের। সো আই গেস এটা এখন তোমার কাছে ক্লিয়ার করতে পারছি। অনেক দূর তো আমরা পড়ে ফেলছি, এত দূর পড়ে ফেলছি তো চিন্তাই করিনি, লম্বা সময় হয়ে গেছে, তাই না? সমস্যা নেই। এবার আসি আমরা প্রশ্ন সমাধানের দিকে যাই। ও আচ্ছা, আগেরটাতে গিয়ে একটু বলে দিয়ে আসি। এই যেখানে মধ্যবর্তী কোণ দিলে কত হবে? মাঝখানে যদি একটা বর্গ হয় তো সেই বর্গটার মধ্যে যদি আমরা কর্ণ দিয়ে ভাগ করি তখন কত হয়? 90 ডিগ্রি হবে। উপরে যদি একটা ফ্যানের ওই গোল বাটিটার মতো থাকে তাহলে যদি সবগুলো কানেক্ট করে তাহলে এটাও 90 ডিগ্রি হবে, তাহলে নিচের দিকেও 90 ডিগ্রি হবে। সবগুলো কোণ তাহলে কত? 90 ডিগ্রি। এখানে সবগুলো কোণ ছিল 90 ডিগ্রি, ঠিক আছে? এবার যাই প্রশ্ন সমাধানের দিকে। প্রশ্ন পড়ো তো এবার, প্রশ্ন পড়ো। এ ও বি তৃতীয় পর্যায়ের মৌল, সাম্য অবস্থায় AB5 বিয়োজিত হয়। আচ্ছা, AB5 তৃতীয় পর্যায়ের মৌল, তার মানে কি? তার মানে হচ্ছে এটা তো PCl5 এর কথাই বলতেছে, তাহলে AB5 মানে PCl5। এটা সংকরায়ন ব্যাখ্যা করতে বলছে। তখন তুমি কি করবা? তোমার লাগবে এক এক করে ব্যাখ্যা করবা। ফসফরাসের বাইরের সেরে ইলেকট্রোবিন্যাস লিখলে 3s2 3px 3py 3pz 1 1 1। এখন যখন তুমি এটাকে হাইব্রিড করে ফেলছো তখন 3 এর সাথে sp3d, তাই না? ওটা খেয়াল করে দেখো, এটাই তো। ওকে, সো এটাকে উত্তেজিত অবস্থা নিলে মনে হয় আরও ভালো বুঝতা, তাহলে উত্তেজিত অবস্থায় নিয়ে যাই। এটা একটা একটা করেই আছে, তাহলে 3dও এখানে আছে, 3dxy। তাহলে এটা একটা, আবার এটাকেও ভেঙলে কি লেখা যায়? 3sp3d 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 3sp3d। এখন 1 1 1 1 1, এই যে তোমার হাইব্রিডাইজেশন চলে আসছে। তাহলে এটা হচ্ছে ফসফরাসের জন্য, তাহলে খুবই ভালো কথা পাইছি আমরা একটা। তাহলে এই যে ফসফরাসের বাইরে সবগুলো অরবিটালটাকে আমাকে দিতে হবে সমান অরবিটাল। তো এটা কোত্থেকে আসছে? এটা sp3d থেকে আসছে। এটা কোত্থেকে আসছে? sp3d থেকে আসছে। এটা কোত্থেকে আসছে? sp3d থেকে আসছে। আরেকটা দিলাম, এটাও আসছে আমাদের কাছে কোথার থেকে? sp3d। আরও একটা দিলাম, এই যে আসছে আমাদের কাছে sp3d। তাহলে শুধুমাত্র কি এটাই ছিল? না, ক্লোরিনও ছিল। তাহলে দিলাম এই যে একটা ক্লোরিন, এই যে দিলাম ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। ক্লোরিন থেকে কি আসছে? 3p আসছে, ঠিক আছে? 3p না, শুধু p দিই, সমস্যা তো নেই। এই যে p আসছে, এখান থেকেও p আসছে, এখান থেকেও p আসছে, p আসছে, p আসছে। তাহলে এবারে কাজটা কি? কাজটা খুবই সিম্পল। সেন্ট্রালগুলোকে যোগ করে দিতে হবে, মানে আমাকে তলটাকে যুক্ত করে আমি একটা ত্রিকোণাকার তল বানাই ফেলছি।
তলটাকে দিয়ে ত্রিকোণাকার একটা তল বানাই ফেলছি, তাই না? এবার তলটার উপরের দিকে আমাদের এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, একটা পিরামিড, সুন্দর একটা পিরামিড। নিচের মধ্যে দিলে আরও একটা পিরামিড হয়, নিচের মধ্যে দিলে আমরা একটা কালারফুল করে পিরামিড বানাই, নিচের মধ্যে আরেকটা পিরামিড হয়, নিচের মধ্যে আরেকটা পিরামিড হয়, নিচের মধ্যে আরেকটা পিরামিড হয়। তাহলে এই যে নিচে একটা পিরামিড, উপরে একটা পিরামিড, তার নাম কি হলো? তাহলে শঙ্করায়নের মাধ্যমে ওর গঠনটা ব্যাখ্যা করছে আর কি, হইলে তো sp3d এরকম আসছে। তারপরে ব্যাখ্যা করবা বন্ধন কোণ কত, তারপরে ব্যাখ্যা করবা বন্ড অ্যাঙ্গেল কত। বন্ড অ্যাঙ্গেল দুইটা আছে, একটা আছে হচ্ছে 120 ডিগ্রি, আবার আছে 90 ডিগ্রি। গঠনটার নামও লিখে দিছো, এক্স্যাক্টলি আমরা যা পড়ে আসলাম এটাই হইলো তো, সুন্দর করে ব্যাখ্যাটা গেল। আর বাংলা কিছু কথা লিখলে ভালো, মন কারা কথা লিখবা সুন্দরভাবে, এরকম। এবার কি বলছে, এম ও ডি মৌলদ্বয়ের হাইড্রাইডের বন্ধন কোণের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। চলো একটু দেখি। ও আচ্ছা, আমরা তো এটা বলে দেইনি না, এটা একটু মানে বলে দেওয়ার দরকার ছিল, সরি, একটু বলে দেই। হ্যাঁ, যে বন্ধন কোণ ভিন্ন হয় কেন, একটা কারণ তো আমরা পড়ছি, তাই না? বন্ধন কোণ ভিন্নতার একটা কারণ আমরা পড়ছি, এটা হচ্ছে বন্ধন কোণের ভিন্নতার কারণ। এই যে ভিএসিপিআর থিওরি থাকলে বন্ধন কোণ কমে যায় আর কি, এটা একটা কারণ আছে, তাই না? আরেকটা বন্ধন কোণ কমে যাওয়ার একটা কারণ লিখে দেওয়া দরকার আছে, না হলে তোমার কাছে পরবর্তীতে কনফিউশন লাগতে পারে। একটু এই জায়গায় লিখে দিই, হ্যাঁ, কিছু মনে করিও না, একটু লিখে দিই। বন্ধন কোণ বন্ড অ্যাঙ্গেল কমে যায়, বন্ড অ্যাঙ্গেল কম হওয়া নেই, কমে যায় না তো, কেউ ধাক্কা দিয়ে কমে যায় না, কম হওয়ার কারণ, কম হওয়ার কারণ এক, ওই যে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এই থিওরিতে কি বলছিল, লোন পেয়ার বিকর্ষণ ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার বিকর্ষণ ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার বিকর্ষণ। লোন পেয়ার থাকলে বন্ধন কোণ কমে যায়। এটা এক্সাম্পল কোনটা? এক্সাম্পল হচ্ছে CH4, তার মধ্যে হইল NH3, তার মধ্যে হইল পানি। এখানে লোন পেয়ার 0, এখানে লোন পেয়ার 1, এখানে লোন পেয়ার 2, ঠিক আছে? তো এই জায়গার থেকে চিন্তা করলে আমরা যদি লিখি বন্ড অ্যাঙ্গেলটা কত, 109.5, 107, 104.5। কেন এরকম হয়েছে? কারণ বন্ড অ্যাঙ্গেল যত লোন পেয়ার বাড়ছে, বন্ড অ্যাঙ্গেল তত কী হয়েছে, কমছে। এটা হলো একটা কথাবার্তা। এর বাইরে আরও একটা কথাবার্তা আছে। কী সেটা কথাবার্তা? কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হইলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণ বেশি হয়। এটা বলবো? আচ্ছা বলে দিই। কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণ বেশি, এটাও বলতে পারো। অথবা আরেকটা কথা বলতে পারো যে কেন্দ্রীয় পরমাণুর আকার যদি কখনো কি হয়, বড় হয়, তখন বন্ধন কোণ কম, এটাও বলতে পারো, ঠিক আছে? যেমন ধরো H2O আর বলতেছি H2S, এখানেও লোন পেয়ার কয়টা আছে, 2টা, এখানেও লোন পেয়ার 2টা, কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা এখানে কত, 104.5, এখানে কত, 92। এর কারণটা কি? কারণ হলো এখানে এর তৈরিতাকতার মানটা বেশি, এর তৈরিতাকতার মানটা কম, ঠিক আছে? এটা মাথায় রাখতে পারো। আচ্ছা, অথবা তুমি আপনার আকার দিয়েও বলতে পারো, আকার যত বড় হইতেছে বন্ধন কোণ তত কমে যায় আর কি, এটাও বলতে পারো। আরেকটা জিনিস বলতে পারো, একই কেন্দ্রীয় পরমাণুর সাথে একই কেন্দ্রীয় পরমাণুর সাথে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকলে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল
যুক্ত থাকলে। উদাহরণস্বরূপ কি বলা যায়, যেমন ধরো NH3 NF3, সবটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু সেম না, এখানেও লোন পেয়ার কত 1, এখানেও লোন পেয়ার 1, এখানেও কেন্দ্রীয় পরমাণু যায়, ওখানেও কেন্দ্রীয় পরমাণু তাই। বাট এটার ক্ষেত্রে কি হয়, বন্ধন কোণ 107, এটার ক্ষেত্রে বন্ধন কোণ মনে হয় 102। কেন? কারণ এখানকার মধ্যে নাইট্রোজেনটা ছিল কেমন মাইনাস, এখানে নাইট্রোজেনটা কেমন হয়েছে ডেল্টা প্লাস, কারণ ওর সাথে অধিক তরিতজাতক মৌল যুক্ত থাকলে তখন আকর্ষণ হয়, আকর্ষণ হলে কমে যায়। এই হচ্ছে 3টা কারণ, ঠিক আছে? ওকে, এম ও ডি মূল্যে হাইড্রাইডের বন্ধন কোণের ভিন্নতার কারণ। এম কি ডি কে? এম হচ্ছে কি, এম হলো NH2 NF3, তার মানে হচ্ছে এইটা নাইট্রোজেন। ডি হচ্ছে কি আমাদের কাছে ফসফরাস, তাহলে এম হইল নাইট্রোজেন, ডি হইল ফসফরাস। এটার হাইড্রাইড মানে NH3, এটার হাইড্রাইড মানে PH3। বন্ধন কোণ ভিন্ন হবে কেন? ওই যে আচ্ছা, নাইট্রোজেনের এইটা আর PH3, এখানে আমরা ব্যাক বন্ডিংয়ের দিকে যাচ্ছি না, সো আমরা ওই ব্যাখ্যাগুলোর দিকে যাব না, আমরা যা ব্যাখ্যা নর্মালি দেখে আসতেছি সেটার দিকেই যাব। আমরা যদি লোন পেয়ার হিসাব নিকাশ করি, লোন পেয়ার এখানেও একটা, লোন পেয়ার এখানেও একটা, তাহলে ঘটনা কি করছে, সেন্ট্রাল অ্যাটমে তড়িৎ ঋণাত্মকতা। তার মানে এখানে দেখতেছি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ঠিক আছে, বেশি, ফলে তার যৌগে বন্ধন কোণ কম না বেশি, বন্ধন কোণ বেশি। তুমি এটাও যেমন বলতে পারো, অথবা তুমি এরকম বলতে পারো, নাইট্রোজেন ফসফরাসের মধ্যে ফসফরাসের আকার বড়, ফলে তার বন্ধন কোণ কম। সো বন্ধন কোণগুলোর মানগুলা মোস্ট লাইকলি এরকম মনে হয় 107। আমি এই মানটা এক্স্যাক্টলি মুখস্থ নাই, 93 পয়েন্ট সামথিং হইতে পারে, এটা একটু ক্রস চেক করতে হইতে পারে, ঠিক আছে? আমি একটু ক্রস চেক করে এটা বলতে পারি, কারণ হইল এই মানটা মুখস্থ নেই। তোমার যদি মানটা মুখস্থ না থাকে, তোমার যদি মনে হয় না থাকে, তবে এভাবে লিখতে বন্ধন কোণ কম লিখতে পারো, এইটা লেস দেন এত, এটা বললেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? এটা বললেও হবে, এটা কোনো সমস্যা নেই, ওকে? আচ্ছা হ্যাঁ, 93.5, ঠিক আছে। সো 93.5 এটাতে, সো 93.5 ডান। এটা ব্যাপার তাহলে গেল, এরকম অ্যান্সার করা লাগবে। এবার যাই পরেরটাতে, ভালো করে প্রশ্ন পড়ো। কি প্রশ্ন বলছে এখানে, যে এ ও বি দুটি অধাতব মৌল যাদের তড়িৎ ঋণাত্মকতা 3 এত, আরেকটা কত বলছে 2.2, হাইড্রাইড হচ্ছে এত এবং এত, 3 নং পর্যায়ের 15 নং গ্রুপের মৌল জেড। আচ্ছা ওটা দরকার নেই, AH3 BH3 অধাতব মৌল তড়িৎ ঋণাত্মকতা এত। তড়িৎ ঋণাত্মকতা মানগুলো তো মুখস্থ নেই, এরকম করে মানগুলো তো মুখস্থ নাই, একটা হচ্ছে এরকম, তাহলে BH3, একটা হচ্ছে AH3। আমাদের অত কিছু জানাও লাগবে না, মান দুটো যদি না থাকে ইভেন, তাও কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ আছে। কেন প্রবলেম নাই? AH3 আবার ধরো BH3, তুমি দেখতেছো লোন পেয়ার অলরেডি দিয়ে দেওয়া আছে, লোন পেয়ার এখানে হলো একটা, এখানেও লোন পেয়ার একটা, লোন পেয়ার একটা, তাই না? আচ্ছা তাহলে এখন ঘটনা তাহলে কোথায়, তড়িৎ ঋণাত্মকতার মান কোনটার বেশি? এ তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.2, হুইচ ইজ গ্রেটার দেন বি 2.2। তারপর কি বলছে, বন্ধন কোণ ভিন্ন হবে কিনা? অবশ্যই হবে। সো AH3, ওই যে বললাম না, তোমার যদি মান জানা না থাকে এভাবে লিখতে পারো, AH3 ইজ গ্রেটার দেন BH3 এর বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? অথবা তুমি এভাবে লিখতে পারো, বন্ড
এইচ এ এইচ এই বন্ডটা ইজ গ্রেটার দেন এইচ বি এইচ এই বন্ডটা এভাবেও লিখে রাখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে কথাটা? বন্ডিং গেলে এই ব্যাখ্যাটা দিতে হবে আর কি এখানে। ওকে, গেল? আচ্ছা, প্রশ্নের দিকে যাই। উদ্দীপকের 2 এবং 3 নংয়ের মৌলদ্বয়ের উৎপাদদ্বয়ের বন্ধন কোণ ভিন্ন যুক্তিসহ ব্যাখ্যা করো। 2 আর 3 এর জন্য বলছে। 2 এর কোনটা? কার্বন ডাই অক্সাইড। 3 এর জন্য কোনটা? 3 এর জন্য হচ্ছে কোনটা? এইটা, পানি। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা হিসাব নিকাশ করি, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে গঠনটা কেমন? এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে গঠন, যার জন্য হাইব্রিডাইজেশন কত? sp, তাই না? তার মানে এটা কি হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এবং এটা কি হবে? এটা সরল রৈখিক হবে। এইটা সরল রৈখিক হবে। আবার আমরা যদি পানির কথা চিন্তা করি, পানি দেখতে কি রকম? তার মানে এখানে লোন পেয়ার কয়টা আছে? 2টা। সিগমা কয়টা আছে? 2টা। তাহলে লোন পেয়ার আর সিগমা যোগ করলে কত হলো? 4। 4 মানে এটা কি হবে? sp3। এটা কেমন শেপ হবে? ভি শেপ হবে, তাই না? তাহলে বন্ধন কিন্তু অবশ্যই ভিন্ন হবে, কারণ হাইব্রিডাইজেশন ওদের ভিন্নতা আসতেছে। হাইব্রিডাইজেশন ভিন্নতা আসে মানে বন্ধন কোণ অবশ্যই ভিন্নতা আসবে। এটা যদি 180 হয় তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে 104.5 আসতেছে। এই তো। কেন ভিন্ন? হাইব্রিডাইজেশন ওদের ভিন্ন, তাই আর কি। বুঝতে পারছো? আবার কি বলছে? এ ও বি মৌলদ্বয়ের হাইড্রাইড এর আকৃতির উপর মুক্তজল ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করো। এ কি? এ হচ্ছে অক্সিজেন। এ হচ্ছে অক্সিজেন। বি কি? বি হচ্ছে নাইট্রোজেন। এটা যদি তোমার বলা লাগে তাহলে বিপদে পড়ে যাবো, কিন্তু এটা তো মানে বলে আসছি। এর হাইড্রাইড হচ্ছে পানি, এর হাইড্রাইড হচ্ছে NH3। লোন পেয়ার যদি চিন্তা করে বলো, এখানে আছে 2টা লোন পেয়ার, এখানে আছে লোন পেয়ার 1টা। যত লোন পেয়ার থাকবে আমরা জানি কি? লোন পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার বিকর্ষণ। অর্থাৎ তোমাকে ব্যাখ্যা করা লাগবে এটা কি দিয়ে? তোমাকে ব্যাখ্যা করা লাগবে এর বন্ধন কোণটা যে 104.5, এরা কত? 107। কি দিয়ে ব্যাখ্যা করতেছো এটা? উইথ দ্য হেল্প অফ VSEPR থিওরি। আমরা সেম জিনিসটাই না পড়ে আসছি। সেম জিনিসটা কোথায় যেন পড়ে আসছিলাম একটু আগে, দেখো তো সেম জিনিসটা কোথায় যেন পড়ে আসলাম VSEPR থিওরির মধ্যে। এই যা সেম জিনিসটাই আমরা এখানে পড়ে আসলাম। আমরা সেম জিনিসটাই এখানে পড়ে আসলাম। সেম জিনিসটাই যে এখানে পড়ে আসছি। এই ব্যাখ্যা দুটোই বলছে VSEPR থিওরির মধ্যে। সো তুমি পারবা, তাই না? পারবা না এবার? এটা পারবা না? পারার কথা। ওকে, চেষ্টা করো বাবা। হ্যাঁ, চেষ্টা না করলে আসলে ঝামেলা হয়ে যাবে তখন। এক্স, 2জন শিক্ষার্থী, এক্স আর একটা হইল, ঠিক আছে? এক্স দিয়ে ধরো যে, যেমন ধরো যে জাহিদ কারো নাম থাকলে এক্স দিয়ে লেখছে। যেমন আমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে জাহিদ, ও হচ্ছে জেড দিয়ে না লেখে, এক্স দিয়ে লেখে। একটা ফ্রেন্ডের নাম হচ্ছে জুলি, তো ও দেখা যায় যে মানে ওকে দেখছে এক্স দিয়ে লিখতে, জুলি এরকম। আবার ওয়াই দিয়েও কারো নাম হয়, এটা সাধারণত তোমাদের কারো খেয়াল নাম থাকলে কমেন্ট করে যাইও একটা। ওয়াই দিয়ে দেখিনি, বাট আমি একজনের নাম দেখছি, হচ্ছে উনিতা, YUNITA, উনিতা ওম এরকম নাম। ও হচ্ছে যে ছিল মনে হয় সিঙ্গাপুর থেকে। আমরা একবার একটা প্রোগ্রাম করছিলাম কেমফিউশন থেকে, কেমফিউশনের নাম মনে হয় তোমরা শোনো নেই। সো এখন এটা কার্যক্রম আছে, বাট একটু ছোট পরিসরে আছে। কোভিডের সময় আমরা আসলে সারা বাংলাদেশের রসায়ন শিক্ষার্থীরা মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করছিলাম, তার নাম ছিল কেমফিউশন আর কি, ঠিক আছে? তো ওইখানে ভাই আসলে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি 2 বছর। সো ওইখানে মানে সারা বাংলাদেশের রসায়ন শিক্ষার্থীদের সাথে আমার একটা ভালো কানেকশন আছে সেখান থেকে, মানে বিএসসি লেভেলের আর কি এরকম। তো ওইখানে আমরা হচ্ছে যে সিঙ্গাপুর থেকে একটা গেস্ট আনছিলাম অনলাইনে। সেই গেস্টটার নাম ছিল উনিতা ওম। উনি হচ্ছে যে লিঙ্কডিনে কাজ করতো, তো ওনার কাছ থেকে আমরা লিঙ্কডিনে একটা ট্রেনিং নিয়েছিলাম আর কি। সো নাম আসলে এই যে 2জন শিক্ষার্থীর নাম দেখলাম তো এক্স আর ওয়াই, তো এই জন্য আমার কাছে মনে হইলো যে একটু নামগুলো একটু রিকল করে দেখি আর কি। তোমাদের কারো যদি কখনো ওয়াই নামে তো হচ্ছে যে ওর নাম জানা থাকে না, কমেন্ট করো।
আচ্ছা, আরেকটা জিনিস তোমার একটা বলি, ক্লাসের মাঝখানে কথা বলতেছি আজকে একটু, যে আমরা কিন্তু কোনো একটা ওয়ার্ড শিখি কোনো একটা মানুষের কাছে, এরকমই তো হয়, আর কোনো বই থেকেও শেখা হয় মাঝে মধ্যে ওয়ার্ড। তো আমি যেমন ধরো একটা ওয়ার্ড শিখছি হচ্ছে এই উনিতা ওং থেকে, কারণ ওর সাথে যখন আমরা মিটিংটা কমপ্লিট করতেছিলাম, তখন সে মিটিং কমপ্লিটের সময় এটা বলতেছিল যে র্যাপ আপ করতেছে। র্যাপ আপ মানে হচ্ছে মানে এই মিটিংটা তো শেষ করতেছি, তাই না? তো এই র্যাপ আপ ওয়ার্ডটা আমি হচ্ছে মনে আছে আমার এখনও, আমি ওর কাছ থেকে শিখছিলাম 2021-এর দিকে মনে হয়, হ্যাঁ 2021-এ এরকম। তো যাই হোক, সামনের দিকে চলো মুভ করি আমরা। H2O এবং H2S বিষয়বস্তুর উপর তাদের পরবর্তী ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার কথা, তাই তারা দুজন তাদের নির্দিষ্ট বিষয়বস্তুর উপর প্রস্তুতি নিচ্ছে। বাহ, অনেক সুন্দর, তো প্রশ্নটা ভালো লাগছে আর কি। তো শিক্ষার্থীদের এক্সের বিষয়ে সংশ্লিষ্ট যৌগটির বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করো। এক্সের মধ্যে কোনটা ছিল? পানি। তো এটা বন্ধন কোণের উপর ব্যাখ্যা করতে বলছে এক্সের জন্য আর কি। সো তার মানে H2O যদি আমরা চিন্তা ভাবনা করি, এখানে আমাদের লোন পেয়ার আছে কয়টা? 2টা। এখানে সিগমা আছে কয়টা? 2টা। যোগ করলে হইল 4, 4 মানে হইল sp3। তাহলে sp3 হইলে তাহলে এক্ষেত্রে অক্সিজেন, তার মধ্যে এই বরাবর আমাদের কাছে একটা লোন পেয়ার, এই বরাবর আমাদের কাছে একটা লোন পেয়ার, এখানে হলো একটা হাইড্রোজেন, এখানে একটা হলো হাইড্রোজেন। তাহলে আমরা এখান থেকে দেখতেছি এখানে লোন পেয়ার একটা বিকর্ষণ আছে এই দুটার মাঝখানে, লোন পেয়ার বন্ড পেয়ার একটা বিকর্ষণ আছে এই দুটার মাঝখানে, বন্ড পেয়ার বিকর্ষণ আছে এই দুটার মাঝখানে, তাই না? ব্যাপারটা এই হচ্ছে ব্যাপারটা আর কি। তাহলে সবচেয়ে বিকর্ষণ বেশি কোথায়? সবচেয়ে বিকর্ষণ বেশি হচ্ছে এটা। যত বিকর্ষণ বেশি থাকার কারণে এরা সবচেয়ে এটাকে রিপালস করবে। বিকর্ষণ করছে, করার কারণে বন্ধন বদলে কি কমে বা 109.5 না হয়ে 109.5 না হয়ে 104.5 হয়েছে আর কি। ব্যাপারটা হলো এরকম, তাই না? তো এটা কোন তথ্য মতে ব্যাখ্যাটা করলাম আমরা? VSEPR থিওরি এই মতে ব্যাখ্যা করতেছে আর কি। বুঝতে পারছো ঘটনাটা? হ্যাঁ, ওকে। এবার দেখি কিছু এমসিকিউতে কিছু প্রশ্ন আছে, পারি কিনা আমরা সবাই। যে এই যৌগের মধ্যে বন্ধনগুলো বর্তমান বা বিদ্যমান সেটা বলো আর কি। একে তো এখানে সমযোজী বন্ধন আছে, এটা তো সবাই জানি, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এই যে এখানে একটা সন্নিবেশ বন্ধন দেখতেছি আমরা, তাহলে সন্নিবেশ বন্ধন আছে, আর এখানে আয়নিক বন্ধন নাই, এটা আয়নিক বন্ধন এখানে নাই। তাহলে 2 আর 3 এখান থেকে, তাই না? 2 আর 3। নিচের কোন অরবিটালটি পাই বন্ধনে অংশগ্রহণ করে? বাহ, আমরা তো পড়ছিলাম শুরুতে, পাই অরবিটাল অংশগ্রহণ করে কোনটা? পি অরবিটালটা অংশগ্রহণ করে আর কি, কাজে দিয়েছে ভালোই। তারপরে কোন যৌগটি বন্ধন কোণ সবচেয়ে কম? এইটা কত ছিল যেন? 107। এটা ছিল কত? 104.5। এটা ছিল কত? 93 ছিল মনে হয়, 93.5। ওই যে আমরা দেখলাম যেটা এটা এটা এইটা তাহলে কত হবে? এটা তাহলে 120-এর মতো হবে। এটা কেন 120-এর মতো হবে? কারণ এটা কিন্তু sp3 হাইব্রিডাইজ, সো sp2, এটা sp3, এটা sp3, sp3। সো যত হাইব্রিডাইজেশন পরের দিকে যাচ্ছে, sp ছিল 180, sp2 ছিল 120, sp3 ছিল 109, তার মানে যত বাড়তেছে এইদিকে তত বন্ধন কোণটা আরও কমে। তার মানে এদের মধ্যে আমাদের তুলনা করতে হবে। তার তখন কোনটা হইলো? এইটা হলো এটা। চলো এবার কোনটিতে সমযোজী বন্ধন অনুপস্থিত? সমযোজী বন্ধন নাই, এই যেটার মধ্যে আয়নিক বন্ধন আর কি আছে, ধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন আছে আর কি। গেল কোনটি জ্যামিতিক আকৃতি সরল রৈখিক? আমরা একটু আগে বারবার করে দেখে আসলাম, এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সরল রৈখিক, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, sp হাইব্রিডাইজ থাকে আর কি এটাতে।